দর্শক স্বাগত আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি নুজহাত রাহনুমা। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে 7 বছর পর চীনে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় রোববার বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে মোদীর বহুল প্রত্যাশিত বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে একই সম্মেলনে যোগ দিতে চীনে পা রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মোদী এমন সময় চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসছেন যখন তার দেশের পণ্যে 50% শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই মোদী ও শির বৈঠকের দিকে বিশ্বের অনেকেই তাকিয়ে আছেন। চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর আগামীকাল সোমবার পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন মোদী। বিশ্লেষকরা ধারণা করছেন মার্কিন আধিপত্য ঠেকাতে বিশ্ব এবার নতুন জোটের দেখা পেতে পারে। আপাতত ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটি জানিয়েছেন দেশটির সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। চলতি বছরের শেষ দিকে কোয়াড সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারতে আসার পরিকল্পনা ছিল ট্রাম্পের। তবে শনিবার নিউ ইয়র্ক টাইমস জানায় প্রেসিডেন্ট ট্রাম্পের চলতি বছরের শেষের দিকে কোয়াড সম্মেলনের জন্য ভারতের সফরের পরিকল্পনা আর নেই। এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা ভারতের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ওয়াশিংটন ও দিল্লির মধ্যে বাণিজ্য নিয়ে উত্তেজনার মধ্যে ট্রাম্প ও মোদির সম্পর্কের ফাটলই এই সফর বাতিলের কারণ বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রতিবেদনে মোদি ট্রাম্পকে নিয়ে ধৈর্য হারাচ্ছিলেন বলেও লিখেছে নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের থাকার সময়সীমা সীমিত করার নতুন প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন প্রস্তাবে বলা হয়েছে শিক্ষার্থীদের ভিসার মেয়াদ তাদের একাডেমিক প্রোগ্রামের সময়সীমার ওপর নির্ভর করবে এবং সর্বোচ্চ 4 বছর পর্যন্ত সীমিত থাকবে। পড়াশোনা শেষ হলে শিক্ষার্থীরা মাত্র 60 দিন সময় পাবেন ভিসার মেয়াদ বাড়ানো কিংবা যুক্তরাষ্ট্র ত্যাগের জন্য। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন পূর্ববর্তী প্রশাসনগুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রায় অনির্দিষ্টকালের মতো যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ দিয়েছে। এতে নিরাপত্তা ঝুঁকি বাড়িয়েছে এবং করদাতাদের অর্থ ব্যয় বৃদ্ধি করেছে। তার দাবি নতুন নীতি স্পষ্ট সময়সীমা নির্ধারণ করবে, ফলে সরকারের পক্ষে বিদেশি শিক্ষার্থীদের উপর নজরদারি সহজ হবে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 8 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইরান। শনিবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা স্পর্শকাতর স্থাপনার অবস্থান ও জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের সম্পর্কে তথ্য পাচারের চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে গত জুন মাসে ইসরায়েলের বিমান হামলার সময় এসব তথ্য মোসাদের হাতে পৌঁছে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে গ্রেপ্তার ব্যক্তিরা মোসাদের কাছ থেকে অনলাইনে বিশেষ প্রশিক্ষণ পেয়েছিলেন। পরিকল্পনা বাস্তবায়নের আগেই ইরানের উত্তর পূর্বাঞ্চল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় রকেট লঞ্চার, বোমা, বিস্ফোরক ও ফাঁদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে ইরান। সাম্প্রতিক মাসগুলোতে ইরান 8 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে, যার মধ্যে পরমাণু বিজ্ঞানী রুজবে বাদিও ছিলেন। আরেকজন বিজ্ঞানীর তথ্য ইসরায়েলের কাছে সরবরাহ করেছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। অবশ্য ওই বিজ্ঞানী পরে ইসরায়েলের বিমান হামলায় নিহত হন। ইউক্রেনের কেন্দ্রীয় ও দক্ষিণ পূর্বাঞ্চলের 14টি অঞ্চলে 3 বছরের যুদ্ধের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এক রাতে প্রায় 550 ড্রোন ও 45টি মিসাইল ছুড়েছে মস্কো। এতে অন্তত 1 জন নিহত ও 28 জন আহত হয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়া রাতভর ইউক্রেনের 14টি স্থানে 537টি ড্রোন ও 45টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে 510টি ড্রোন ও 38টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা সম্ভব হলেও 5টি ক্ষেপণাস্ত্র ও 20টি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এসব হামলার ফলে রাজধানী কিয়েভ থেকে শুরু করে দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায় ধ্বংস হয়েছে অসংখ্য বাড়িঘর ও ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে রাশিয়ার জেনারেল স্টাফের প্রধান দাবি করেছেন রুশ সেনারা লাগাতার আক্রমণ চালিয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলে অগ্রসর হচ্ছে। ইউক্রেন পাল্টা হামলায় রাশিয়ার একাধিক তেল শোধনাগারে আঘাত করেছে। অন্যদিকে ইউক্রেনের পার্লামেন্টের সাবেক স্পিকার আন্দ্রি পারুবি খুন হয়েছেন বলে জানান সরকারি কর্মকর্তারা। গোপনে পরিচালনা করা নারীদের সব বিউটি পার্লার বন্ধের নির্দেশ দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। 1 মাসের মধ্যে বিউটি পার্লারগুলো বন্ধ না করা হলে জেল জরিমানা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান প্রতিবেদনে জানিয়েছে
গোপনে চলা বিউটি পার্লার ব্যবসার মূল উৎপাটন করতে চায় তালিবান সরকার। এজন্য দেশজুড়ে কমিউনিটি নেতা ও সমাজের বয়োজ্যেষ্ঠদের গোপন বিউটি পার্লারগুলো খুঁজে বের করে তথ্য মন্ত্রণালয়কে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। মূলত 2023 সালে আফগানিস্তান জুড়ে 12,000 বিউটি পার্লার বন্ধের নির্দেশ দেওয়া হয়। সে সময় এসব প্রতিষ্ঠানে কর্মরত 50,000 নারী কাজ হারান। তবে অনেকে গোপনে তাদের ব্যবসা চালিয়ে আসছিলেন। সেগুলো বন্ধ করতে এখন নতুন করে ধরপাকড় শুরু করেছে তালিবান সরকার। 2021 সালে ক্ষমতা দখলের পর নারীদের উপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে তালিবান সরকার। তুরস্কের আনাতোলিয়ায় এখন চলছে রোদে কার্পেট শুকানোর মৌসুম। খোলা মাঠে এই কর্মযজ্ঞে অংশ নিচ্ছে অসংখ্য শ্রমিক। ওই অঞ্চলের কার্পেট গুণমান ও নকশার জন্য বিশ্বজুড়ে পরিচিত। শুকনো জমির ওপর বিছানো রঙের ক্যানভাস, প্রতিটি কার্পেট যেন একটি গল্প। যতদূর চোখ যায় ছড়িয়ে আছে রং বেরঙের হাজারো গালিচা। সূর্যের তাপে হাতে বোনা কার্পেটের রং পাকা করার এই পদ্ধতি তুরস্কের অনেক পুরনো ঐতিহ্য। এতে উজ্জ্বলতার পাশাপাশি নকশা হয়ে ওঠে স্পষ্ট ও আকর্ষণীয়। তুরস্কে কার্পেট শুকানোর জন্য মাঠ ব্যবহার করা হয়। পণ্যটি তৈরির পর পরিষ্কার করে রোদে দেয় শ্রমিকরা। এভাবে কার্পেট শুকানো দেশটির এই শিল্পের একটি গুরুত্বপূর্ণ দিক। এখানকার গ্রীষ্মে সূর্যের যে তাপ থাকে তা কার্পেটের রং ধরে রাখার জন্য উপযুক্ত। প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত গ্রীষ্মকালে চলে গালিচা শুকানোর কাজ। এখানে ইরান, আফগানিস্তান, মলদোভা থেকেও কার্পেট পাঠানো হয়, যাতে রঙের পাশাপাশি বুনন টেকসই করা হয়। এ সময় স্থানীয় ও বিদেশি কার্পেট ব্যবসায়ীরা এখানে এসে আমাদের কাজ দেখে যায়, যা আমাদের স্থানীয় কারিগরদের নতুন অর্ডার পেতে সাহায্য করে, যা এই শিল্পে আরো গতি আনে। কার্পেট যাতে চুরি বা বৃষ্টিতে নষ্ট না হয় সেজন্য থাকে 24 ঘন্টা নিরাপত্তা ও তদারকির ব্যবস্থা। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, শেষ করছি আজকের আন্তর্জাতিক সংবাদ। পরবর্তী আয়োজন বিকেল 5টায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।